ওয়েলকাম স্টুডেন্ট, ক্লাস 10-এর অপটিক্সের দুটো বিষয় নিয়ে আজকে আলোচনা করবো। দুটোই খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে রিপিটেটিভ মাধ্যমিক সালে প্রায় এই প্রশ্ন এগুলো নিয়ে প্রশ্ন আসে। তাই প্রথমতেই বলবো ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখে যাবে এবং পাশে অবশ্যই কোনো মাধ্যমিকের টেক্সট বই, খাতা, কলম রাখো। বারবার ভিডিওটাকে পজ করে করে তাহলে তোমরা তোমাদের নিজেদের মতন একটা নোট তোমরা তৈরি করে নিতে পারবে। বেশ, শুরু করা যাক। প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমান্তরাল কাঁচ ফলকের মধ্য দিয়ে প্রতিসরণের ক্ষেত্রে আলোরশ্মির কোনো কৌণিকচ্যুতি হয় না। শুধুমাত্র যে পার্শ্ব সরণ হয় সেটাকে নিয়ে সেটা দেখাতে বলা হয় ক্লাস 10th লেভেলে। সামান্য একটু গাণিতিক আলোচনা করলেই এটা তোমরা বুঝতে পেরে যাবে। মনে করো এটা আমি নাম দিয়ে দিচ্ছি, মনে করো EFGH। এটা একটা সমান্তরাল কাঁচ ফলকের জাস্ট সাইড থেকে দেখতে পাচ্ছি। যদি এটা একটা সমান্তরাল কাঁচ ফলক হয়, এই সাইড থেকে দেখলে যে ভিউটা আসবে সেই ভিউটাকে জাস্ট আমি এটা দেখেছি, সাইড থেকে যে ক্রস সেকশনটা আসবে। AB পথে একটা আলোকরশ্মি মনে করো এখানে এলো, এখানে θ1 আপাতন কোণে আপতিত হলো এবং θ2 প্রতিসরণ কোণ সৃষ্টি করে সেটা পুনরায় নিচের তলে এসে আপতিত হলো। এখানে যে প্রতিসরণটা হলো সেটা ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম, মানে প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে। আমি উপরটাকে ঘনমাধ্যম অর্থাৎ বাইরের মাধ্যম টোটালটাকেই লঘু মাধ্যম ধরে নিয়েছি এবং ভেতরটাকে একটু ঘনমাধ্যম ধরেছি, কাঁচ মাধ্যম যেহেতু। এখানে যে প্রতিসরণ কোণটা সৃষ্টি হলো সেটা θ2 এবং এখানে যে আপাতন কোণটা সৃষ্টি হলো সেটা হচ্ছে θ3। ঘটনাচক্রে এই দুটো সমান আমি এখনই প্রমাণ করে দেবো, তবু আমি দুটোকে আলাদা নাম দিয়ে রেখেছি। প্রথমে তোমরাও আলাদা নাম দেবে, পরে এটাকে প্রমাণ করে দিবে যে θ2 ইজ ইকুয়ালস টু θ3। দ্বিতীয় তলে আপতিত হলো θ2 কোণে এবং প্রতিসৃত হলো θ4 কোণে। এই বিন্দু থেকে এই বিন্দুর যে গতিপথটা সেটা হচ্ছে BC আলোকরশ্মি, এই বিন্দু থেকে এই বিন্দু হচ্ছে সেটা হচ্ছে CD আলোকরশ্মি। এই তলে অভিলম্ব হচ্ছে MN, এই তলে অভিলম্ব হচ্ছে PQ। আশা করি সমস্ত নামগুলি তোমরা বুঝতে পেরে গেছো। এরপর বাইরের মাধ্যমের তোমরা প্রতিসরাঙ্কটা ধরে নাও μ1। আমি সমস্ত জিনিসগুলো মুখে বলে যাচ্ছি, তোমরা এই জায়গাগুলোকে ভিডিওটা পজ করে করে একটু লিখে নেন। তাহলে এই জায়গার প্রতিসরাঙ্ক যদি পরম প্রতিসরাঙ্ক যদি μ1 হয়, এই জায়গারও পরম প্রতিসরাঙ্ক ডেফিনেটলি হবে μ1। মাধ্যম কাঁচ মাধ্যমটার প্রতিসরাঙ্ক পরম প্রতিসরাঙ্ক আমি ধরে নিয়েছি μ2। প্রথমে আমি এই বিন্দু এবং এই বিন্দুতে স্নেলের সূত্রের সাধারণ রূপটি ব্যবহার করব। স্নেলের সূত্রের সাধারণ রূপ নিয়ে আমি অলরেডি একটা ভিডিওতে আলোচনা করেছি। যদি কারোর এই জায়গাটা সম্পর্কে কোনো ডাউট থাকে তো একটু আমি আবার আলোচনা করে দিচ্ছি। স্নেলের সূত্রের সাধারণ রূপের ক্ষেত্রে আমাকে শুধুমাত্র খেয়াল রাখতে হয় যে কোনো একটা মাধ্যমে কত কোণ আলোকরশ্মি করছে, সেটা আপাতন কোণ না প্রতিসরণ কোণ, দ্যাটস নট ম্যাটার। মনে করে এখানে একটা আলোকরশ্মি আপতিত হলো, সেটা I1 কোণে আপতিত আপাতন কোণ হচ্ছে I1, প্রতিসরণ কোণ হচ্ছে I2। এই মাধ্যমের প্রতিসরাঙ্ক যদি μ1, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক আমি যদি মনে করি μ2, তাহলে শুধুমাত্র এই μ1 এর সাথে এই কোণের সাইন ভ্যালু অর্থাৎ μ1 সাইন অফ I1 অবশ্যই এটা পরম প্রতিসরাঙ্ক এবং এটা পরম প্রতিসরাঙ্ক। একইভাবে এই μ2-র সাথে এই কোণের সাইন ভ্যালু মিনস μ2 সাইন অফ I2 গুণ করে দাও, এই দুটো ভ্যালু সমান হয়ে যায়, অর্থাৎ μ1 সাইন অফ I1 সমান হচ্ছে μ2 সাইন অফ I2। এখানে I1 I2 এটা আপাতন কোণ না প্রতিসরণ কোণ সেটা খেয়াল রাখার কোনো প্রয়োজন নেই। যেমন আমরা প্রতিসরণের সূত্রের ক্ষেত্রে দেখেছি, সেই ক্ষেত্রে কোনটা আপাতন কোণ কোনটা প্রতিসরণ কোণ আমাকে সবসময় খেয়াল রাখতে হয়, কিন্তু স্নেলের সূত্রের সাধারণ রূপের ক্ষেত্রে এই সমস্যাটা নেই, তাই আমি স্নেলের সূত্রের সাধারণ রূপটা ইউজ করেছি। তো বেশ, যদি আমি B বিন্দুতে অর্থাৎ এই বিন্দুতে স্নেলের সূত্রের সাধারণ রূপ ব্যবহার করি তাহলে সেটা লিখব μ1 সাইন অফ θ1 এবং C বিন্দুর ক্ষেত্রে সমান μ2 সাইন অফ θ2। C বিন্দুতে যদি ব্যবহার করি সেটা হচ্ছে μ1, যে মাধ্যমটাকে প্রথমে বলেছি, সমস্যার কিছু নেই, তোমরা প্রথমে এটাকে প্রথমে বলতে পারো, সাইন অফ θ4। θ4 কোণ প্রতিসরণ কোণটা, অবশ্যই এক্ষেত্রে প্রতিসরণ আপাতন কোণ নিয়ে কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই, তুমি শুধুমাত্র তার সাইন ভ্যালুটাকে বসিয়ে দেবে, μ2 সাইন অফ θ3।
এখানে μ2, তার কোণ হচ্ছে θ3 sin of θ3। বেশ, এরপর চলে এসো একটু সমান্তরাল বাহু এবং তার ছেদকের যে জ্যামিতিগুলো আছে সেই জায়গাটাতে। এখানে দেখো EF এবং HG এরা কিন্তু পরস্পর সমান্তরাল। এই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে বারবার লিখে দিতে হবে পরীক্ষাতে যখন উত্তর দেবে। EF ইজ সমান্তরাল GH, আবার MN এর উপর লম্ব আর PQ এর উপরে লম্ব। তাহলে দুটো সমান্তরাল বাহুর উপর যারা লম্ব হয়ে রয়েছে তারাও ডেফিনেটলি নিজেদের মধ্যে লম্ব হয়ে যাবে। তাহলে MN এবং PQ এই যে দুটি অভিলম্ব লম্ব টানা রয়েছে তারাও পরস্পর সমান্তরাল, কারণ যাদের উপর তারা লম্ব তারা পরস্পর সমান্তরাল। এবং BC ছেদক, তাহলে এই কোণ অর্থাৎ θ2 কোণ এবং θ3 কোণ পরস্পর সমান্তরাল হবেই। এটা হচ্ছে একান্তর কোণ হওয়ার জন্য, যতটুকু আমি ভুল না বলে এটা হচ্ছে একান্তর কোণের জন্য। তাহলে MN সমান্তরাল এবং BC তার ছেদক, তার জন্য এটা হচ্ছে একান্তর কোণ। এখন এই দুটো সমীকরণে এই θ2 এবং θ3 যদি সমান করে দিই তাহলে কীরকম দাঁড়াবে? এই যে সমীকরণটা অর্থাৎ বি বিন্দু প্রতিসরণের জন্য যেটা হয়েছে সেটা μ1 sin of θ1 ইজ ইকুয়ালস টু μ2 sin of θ2, অ্যাজ ইট ইজ যেমন ছিল রয়ে গেল। এটা একটু চেঞ্জ হয়ে যাবে, μ1 sin of θ4 ইজ ইকুয়ালস টু μ2 sin of θ3 ছিল, তার জায়গায় এটা হবে θ2, কারণ θ3 ইজ ইকুয়ালস টু θ2। তাহলে এখন দুটো সমীকরণে রাইট হ্যান্ড সাইডটা দেখো সেম, প্রথমে আছে μ2, এরও আছে μ2, এরও আছে sin of θ2, এরও আছে sin of θ2। লেফট হ্যান্ড সাইডে প্রথম পার্টটা হচ্ছে μ1, এরও μ1, কিন্তু এখানে এটা হচ্ছে sin of θ1, এখানে হচ্ছে sin of θ4। দ্যাট মিনস θ1 ইজ ইকুয়ালস টু θ4, মানে এখানে যত কোণে আপাতন হচ্ছে এখানে ঠিক তত কোণেই সে প্রতিসরণ ঘটছে। তার মানে এই কোণটা আর এই কোণটাও সেম হয়ে যাবে। দ্যাট মিনস এই বাহুটা AB আর CD পরস্পর সমান্তরাল থাকবে, মানে AB সমান্তরাল থাকবে CD। দুটো সরলরেখা যদি পরস্পর সমান্তরাল থাকে তাদের মধ্যে কোনো কোণই নেই, তাদের মধ্যে কোণ 0, দিকটা একই, তার মানে কৌণিক যুক্তি ডেল ক্যাস টু 0। এই জায়গাটা একটু প্রমাণটা তোমার দেখে রাখবে, এই জায়গার উপর শর্ট কোশ্চেন দেওয়া হয়, প্লাস এই জায়গার প্রমাণটাও কিন্তু সরাসরি ক্লাস 10-এর মাধ্যমিক লেভেলে কিন্তু দেওয়া হয়। এরপর আলোচনা শুরু করব প্রিজম নিয়ে। প্রিজম ক্লাস 10th লেভেলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এরপর প্রায় প্রতি বছরই মাধ্যমিকে যদি একটা করে কোশ্চেন সেট করা হয়। প্রথমেই যেটা জানতে হবে তোমাদেরকে সেটা হচ্ছে প্রিজম জিনিসটা কি। প্রিজম কি এই সংজ্ঞাটা মাঝে মধ্যেই পড়ে। প্রিজম হচ্ছে এই সংজ্ঞাটা বললে এরকম বলতে পারো যে তিনটি আয়তাকার দুটি ত্রিভুজাকার তল দ্বারা গঠিত সমসত্ব স্বচ্ছ প্রতিসারক মাধ্যম, সেটা হচ্ছে প্রিজম। পুরো ব্যাপারটা একটু বলে দিই। এটা একটা প্রিজমের ছবি। এই প্রিজমে দেখো তোমরা DEH কে ওই দিকের যে অংশটা সে অংশের আয়তাকার তল, এদিককার DF G কে এটা একটা আয়তাকার তল, নিচে যেটা থাকছে EH GF এটা একটা আয়তাকার তল। তার মানে তিনটা আয়তাকার তল, DEF একটা ত্রিভুজাকার তল, GH কে একটা ত্রিভুজাকার তল। তিনটা আয়তাকার তল দুটি ত্রিভুজাকার তল দ্বারা পরিবেষ্টিত যে প্রতিসারক মাধ্যম সেটা হচ্ছে প্রিজম। প্রিজমের করা হয় কি, এই যে নিচের যে তলটা EH GF এটার উপরে প্রিজমটাকে বসিয়ে রাখা হয় এবং এদিককার আয়তাকার তল এবং ওই দিককার যে আয়তাকার তল এই দুটো তলের উপরই মেনলি প্রতিসরণটা ঘটিয়ে বিভিন্ন আলোকীয় ঘটনাকে আমরা অবজার্ভ করে থাকি। এই প্রিজমের বেশ কতগুলো জিনিস, বেশ কতগুলো গুরুত্বপূর্ণ অংশের উপর কিন্তু শর্ট কোশ্চেন করা হয়, জানতে চাওয়া হয় সেগুলো আসলে কি। প্রথমেই চলে আসবে সেটা হচ্ছে প্রতিসারক তল, এটা বললামই মাত্র। DFG অর্থাৎ এই দিককার তল এবং DEH ওই দিককার তল, এই দুটি তল প্রমিনেন্টলি প্রিজমের কাজটা করে। এই দুটি তলকে বলা হয় প্রিজমের প্রতিসারক তল। নিচের তলটা একটা আয়তাকার তল, সেটাও কাজ করতে পারতো কিন্তু সেটাকে
জাস্ট প্রিজমটাকে ধরে রাখার পারপাসে ব্যবহার করা হয়। বারবার কোন তলটাকে মেঝেতে নামাচ্ছি সেটা যদি আমি মনে রাখি, তাহলে কোনো একটা প্রতিসারক তলকে না আমি নষ্ট করে ফেলতে পারি। যে কারণে যেটা মেঝেতে নামাবো সেটাকে একবারে কনফাইন্ড করে দেওয়ার জন্য সেটাকে একটু ঘষে দেওয়া হয়, যাকে বলে সেই জায়গাটা, যাতে করে সেটা যে ভূমি সেটা প্রমিনেন্ট হয়ে যায়। এক্ষেত্রে ভূমি হচ্ছে EHGF, এতে যাওয়া হয় ভূমি। প্রতিসারক তল কাকে বলে যদি জানতে চাওয়া হয়, সংজ্ঞা হিসেবে তোমরা এরকম বলতে পারো যে আলোকরশ্মি প্রিজমের যে তলের মধ্য দিয়ে আপতিত হয় এবং যে তলের মধ্য দিয়ে নির্গত হয় তাকে বলা হয়, সেই দুটি তলকে প্রিজমের প্রতিসারক তল বলা হয়। ভূমি বলে তোমরা এরকম বলতে পারো প্রিজমের প্রান্তরেখার বিপরীত তলকে বলা হয় ভূমি। এখন প্রান্তরেখা ব্যাপারটা একটু জেনে নাও। প্রান্তরেখা হচ্ছে এই যে DFG প্রতিসারক তল এবং ওই দিককার যে প্রতিসারক তল, তারা যে সরলরেখাতে ছেদ করে, অর্থাৎ ডিকে যে সরলরেখাটা, এটাকে বলা হয় প্রান্তরেখা। প্রান্তরেখার সংজ্ঞা বলে এরকম বলতে পারো যে দুটি প্রতিসারক তল প্রিজমের যে সরলরেখায় পরস্পর ছেদ করে তাকে বলা হয় প্রান্তরেখা। আর ভূমি বলেই দিলাম প্রান্তরেখার বিপরীত যে তলটা, আয়তাকার যে তল, তাকে বলা হয় ভূমি। প্রিজমের প্রতিসারক কোণ খুব গুরুত্বপূর্ণ, এটা ম্যাক্সিমাম টাইম এইটার উপরে শর্ট কোশ্চেন সেট করে। প্রতিসারক কোণ বা প্রিজমের কোণ বলে দেওয়া হয় প্রিজমের দুটি প্রতিসারক তল যে কোণে ছেদ করে, অর্থাৎ এই কোণটা BAC, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে প্রিজমের কোণ। প্রধান ছেদের উপর কিন্তু শর্ট কোশ্চেন পড়ে। প্রধান ছেদ হচ্ছে প্রিজমের এই যে প্রতিসারক তল দুটিকে ছেদ করেছে যে সরলরেখাটা, ডিকে সরলরেখাটা, এই ডিকে সরলরেখার সাথে লম্ব হবে তুমি যদি একটা যদি ছুরি চালাও, তাহলে কি বেরিয়ে আসবে? এই যে ত্রিভুজাকার যে তলটা বেরিয়ে আসবে, এটা হচ্ছে প্রিজমের প্রধান ছেদ বা প্রিন্সিপাল সেকশন। আর বাকি পড়ে রইল ইনসিগনিফিক্যান্ট দুটো তল, এটা হচ্ছে DEF GHK। এটা জাস্ট প্রিজমটাকে কমপ্লিট করার জন্য সাইড থেকে ধরে রেখেছে জাস্ট পার্শ্বতল। এই যে কয়েকটা সংজ্ঞা, এই কয়েকটা সংজ্ঞার উপর মাধ্যমিকে বারবার কিন্তু প্রশ্ন করা হয়। যে প্রশ্নই পড়ুক না কেন, সবসময় চাইবে একটা প্রিজমের ছবি এঁকে নামকরণ করে প্রমিনেন্টলি পয়েন্ট করতে, যে কোনটা কোন জিনিসটাকে বলতে চাইছে। এরপর আলোচনা করব প্রিজমের মধ্যে দিয়ে আলোকরশ্মির প্রতিসরণের ফলে কৌণিক চ্যুতির পরিমাণটা কত হয়। প্রথমেই আমরা একটা প্রিজমের প্রধান ছেদকে এঁকে নিয়েছি ABC। এই প্রধান ছেদের উপরই পুরো ক্যালকুলেশনটা করব। তোমরা এই আগের যে ছবিটা আছে সেই ছবির এইটাকে, এই যে ABC প্রধান ছেদটা আছে, এই প্রধান ছেদটাকেই এইখানে মনে করতে পারো। মনে করো এই পথে একটা আলোকরশ্মি এলো, এসে এখানে I1 কোণে আপতিত হলো। যেহেতু লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণটা হচ্ছে, সেখানে আলোকরশ্মির প্রতিসরণের পর অভিলম্বের কাছে চলে আসবে, এটা হচ্ছে আমার অভিলম্ব, অভিলম্বের কাছে চলে আসছে, এখানে প্রতিসরণ কোণ হচ্ছে R1। E থেকে F পর্যন্ত আলোকরশ্মিটা সমসত্ব মাধ্যম, তো কোনো ডিরেকশন চেঞ্জ না করিয়ে আসবে। পরে এখানে আরেকটা প্রতিসরণ ঘটবে ঘন থেকে লঘু মাধ্যমে। ঘন থেকে লঘু মাধ্যমে মানে সেটা অভিলম্ব থেকে দূরে সরে যাবে। এখানে আপাতন কোণের মান R2, প্রতিসরণ কোণের মান I2। এখানে ছেলেরা অনেক সময় ভুল করে ফেলে, এটাকে I2 এটাকে R2 করে ফেলে। সমস্যার কিছু নেই, কিন্তু শুধুমাত্র বইয়ের যে চিহ্নগুলো ব্যবহার করা রয়েছে তাদের সঙ্গে মেলানোর জন্য তোমাকে এখানে আপাতন কোণটাকেই R2 হিসেবে এবং প্রতিসরণ কোণটাকে I2 হিসেবে ধরতে হবে। এখানে প্রতিসরণটা হচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমে, ফলে আপাতন কোণের মানটা বড়, প্রতিসরণ কোণের মানটা ছোট। এখানে প্রতিসরণটা হচ্ছে ঘন থেকে লঘু মাধ্যমে, ফলে প্রতিসরণ কোণের মানটা বড়, আপাতন কোণের মানটা হচ্ছে ছোট। এবার প্রতিসরণের ক্ষেত্রে আমরা যে কৌণিক চ্যুতির মানটা আমরা জানি, সেটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। সেখানে দেখবে সবসময় বড় কোণ থেকে ছোট কোণের বিয়োগফলটা হচ্ছে প্রতিসরণের চ্যুতিকোণ। বড় কোণ মানে যখন তুমি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের কথা ভাববে, সেখানে প্রতিসরণ কোণটা বড়, তাহলে আর বিযুক্ত I হবে। যখন তুমি লঘু থেকে ঘন মাধ্যমের কথা ভাববে, সেক্ষেত্রে আপাতন কোণের মানটা বড়, তার মানে আপাতন কোণ বিযুক্ত প্রতিসরণ কোণ।
ই বিন্দুতে যেহেতু বড় হচ্ছে I1, তাহলে ই বিন্দুতে যে কৌণিক চ্যুতি ঘটবে সেটাকে যদি আমি del1 বলি, del1 এর ভ্যালুটা দাঁড়াবে I1 মাইনাস R1। কিন্তু এফ বিন্দুতে যে কৌণিক চ্যুতিটা ঘটবে সেই কৌণিক চ্যুতির পরিমাণটা হবে del2 ইকুয়ালস টু I2 মাইনাস R2, যেহেতু এখানে প্রতিসরণ কোণ I2 সেটাই বড়। এবার একটা ব্যাপার দেখো, এই বিন্দুতে যখন আলোকরশ্মির প্রতিসরণ ঘটছে, আলোকরশ্মিটা বেন্ড করছে ক্লকওয়াইজ ডিরেকশনে, ঘড়ির কাঁটার দিকে বাঁকছে, প্রত্যেকে নিচের দিকে চলে এসছে। এক্ষেত্রেও সে একই ঘড়ির কাঁটার দিকেই বাঁকছে। তাহলে এখানের যে চ্যুতি এবং এখানকার যে চ্যুতি, দুটোই কিন্তু আমি ধনাত্মক চ্যুতি ধরতে পারি। তাহলে মোট যে প্রতিসরণটা ঘটলো তার যে কৌণিক চ্যুতির মান আমি দেখবো, সেক্ষেত্রে কিন্তু এই দুটো চ্যুতিকে জাস্ট অ্যাড করে দিলেই হলো, যোগ করে দিলেই হলো। তাহলে মোট চ্যুতি যদি বলি আমি ডেল, সেটা ইকুয়ালস টু del1 প্লাস del2, তার মানে হচ্ছে I1 মাইনাস R1 প্লাস I2 মাইনাস R2। তোমরা জ্যামিতিকভাবেও দেখে নিতে পারো, এটা হচ্ছে তার অরিজিনাল পথ, এটা হচ্ছে তার ফাইনাল পথ। তাহলে চ্যুতি বলতে এইটা, এই যে কোণটা, এই যে ত্রিভুজটার বহিঃকোণ, তাহলে অন্তঃকোণ অর্থাৎ এই কোণ এবং এই কোণের যোগফলের সাথে সমান হবে। এই কোণের ভ্যালুটা অ্যাকচুয়ালি I1 মাইনাস R1, এই কোণের ভ্যালুটা অ্যাকচুয়ালি I2 মাইনাস R2। এটা জ্যামিতিকভাবে দেখানো যেতে পারে, তবে আমি জ্যামিতিকভাবে যাচ্ছি না, আমি শুধুমাত্র প্রতিসরণের চ্যুতিকোণের এক্সপ্রেশনের উপরই কাজটা করে দিলাম। এবারে I1 এবং I2কে এক কাছে রেখে দিলাম, আর R2 প্লাস I2কে আলাদা রেখে দিলাম। এরপর একটা আলাদা অংশে যা আলোচনাতে যাব, এই যে R1 প্লাস R2 মানটা যে তার প্রিজমের প্রতিসারক কোণের সঙ্গে সমান, সেটা তোমাকে প্রমাণ করে দেখাতে বলা হয়। অনেক সময় এই পর্যন্ত করে দিলেই নম্বর দিয়ে দেওয়া হয়, অনেক সময় করতে হয় কি I1 প্লাস I2 মাইনাস এই যে R1 প্লাস R2 যে এক্সপ্রেশনটা আছে, সেটা যে আবার প্রিজমের প্রতিসারক কোণের সঙ্গে সমান, সেটা প্রমাণটা করে তোমাকে এই এক্সপ্রেশনটা ডেল সমান I1 প্লাস I2 মাইনাস এ এই পর্যন্ত এনে তোমাকে প্রমাণটা করতে হবে। তো সেটা প্রমাণ করার জন্য প্রথমেই তোমাকে এ ই ডি এফ এই যে চতুর্ভুজের চারটে কোণের কথা ভাবতে হবে। এ কোণ, ই কোণ, ডি কোণ এবং এফ কোণ। এই চারটে কোণের মধ্যে এখানে ই কোণ এবং এফ কোণ অ্যাকচুয়ালি দুটো লম্ব, অবিলম্ব, তো অবিলম্ব মানে এগুলো হচ্ছে লম্ব। তার মানে এই দুটো কোণ অ্যাকচুয়ালি 90 প্লাস 90, এই কোণ ই কোণ হচ্ছে 90 ডিগ্রি, এফ কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি এখানে প্রচুর চারটে কোণ, এ কোণ, ই কোণ, ডি কোণ এবং এফ কোণ সমান 360 ডিগ্রি। তার মধ্যে ই কোণ আর এফ কোণকে আমি 90 ডিগ্রি বসিয়ে দিয়েছি। তাহলে পরে রইল এ কোণ আর ডি কোণ। এ কোণ ডি কোণের যোগফলটা ডেফিনেটলি 180 ডিগ্রি হবে। তাহলে এ প্লাস ডি ইজ ইকুয়ালস টু 180, এটা আমার 1 নম্বর। এরপর চলে আসি এই যে ত্রিভুজটা EFD, অর্থাৎ ত্রিভুজ EDF বা EFD যাই বলি না কেন, সেই ত্রিভুজের EDF ত্রিভুজের তিনটে কোণ, এই কোণ, এই কোণ, এই কোণের মান কত R1, এই কোণের মান হচ্ছে R2, এই কোণের মান D। দ্যাট মিনস R1 প্লাস R2-র সাথে D কে যদি যোগ করে দিই, R1 R2-র সঙ্গে যদি D কে যোগ করে দিই, তাহলে মোট কোণের মান কত 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এই যে সমীকরণ আমাকে বলছে D এর সাথে R1 R2-কে যোগ করে পাই 180, কিন্তু এই সমীকরণ বলছে D এর সাথে A কে যোগ করে পাবো 180। 2 নম্বর সমীকরণ বলছে D এর সাথে R1 R2 যোগ করে পাবো 180, 1 নম্বর সমীকরণ বলছে D এর সাথে A কে যোগ করে পাবো 180। ডান দিকে এরও 180 রয়েছে, এরও 180 রয়েছে, বাঁ দিকে ফার্স্ট পার্টে D রয়েছে, এরও D রয়েছে, সেকেন্ড পার্টটাতে এ রয়েছে R1 R2, এ রয়েছে। দ্যাট মিনস এই R1 R2 আর এ হচ্ছে অ্যাকচুয়ালি সমান। এবার এই যে এক্সপ্রেশনটা যদি আমি এই চ্যুতিকোণ এক্সপ্রেশন যদি বসিয়ে দিই, তাহলে সেটা পেয়ে যাবো ডেল সমান R প্লাস I2 মাইনাস এ। প্রমাণটার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনটুকু বের করতে বলা হয়, ছবি সহ তোমাকে এঁকে দেখাতে হবে। ছবিটা আঁকার ক্ষেত্রে আমি বলি, প্রথমে করবে কি, এই তলের উপর অভিলম্বটা ড্র করে নেবে, আপতিত রশ্মি, প্রতিসিত রশ্মি ড্র করবে। যেখানে এসে প্রতিসিত রশ্মিটা পড়লো সেখানে পুনরায় একটা অভিলম্ব ড্র করবে, সেখানে প্রতিসিত রশ্মি ড্র করবে। প্রতিসিত রশ্মি এখানে ড্র করার সময় অভিলম্বের দিকে একটু ঠেলে দেবে, এখানে অভিলম্ব থেকে দূরে ঠেলে দেবে, তাহলেই হয়ে যাবে। এই যে ডেলটাকে দেখি, সেই ডেলটাকে আমরা দেখাতেও পারো, নাও দেখাতে পারো, কোনো সমস্যা নেই। এই এক্সপ্রেশনের সাথে সাথে আরেকটা জিনিস এখানে তোমাদেরকে জেনে রাখতে হবে, সেটা হচ্ছে
চ্যুতিকোণের সর্বনিম্ন মান কত হয় একটা প্রিজমের ক্ষেত্রে। এবার চলে আসি চ্যুতিকোণের সর্বনিম্ন মান বের করার ব্যাপারটাতে। চ্যুতিকোণের সর্বনিম্ন মান বের করতে গেলে তোমাকে প্রথমে যেটা খেয়াল রাখতে হবে যে আলোক রশ্মির বিপরীত পথ নীতি মেনে চলে। অর্থাৎ আলোক রশ্মি যদি কোনো একটা বিন্দু থেকে প্রতিসরণ বা প্রতিফলন নানান আলোকীয় ঘটনা সাফার করে যদি অন্য একটা বিন্দুতে এসে পৌঁছায় এবং সেখান থেকে আলোক রশ্মিটাকে যদি পুনরায় রিভার্স করে দেওয়া হয়, ঘুরিয়ে দেওয়া হয়, সেই পথেই কিন্তু আলোক রশ্মিটা ব্যাক করে। এক্ষেত্রে এই যে প্রিজমের প্রধান ছেদে আলোক রশ্মি প্রথম তলে আপাতন্ত হয়েছে I1 কোণে এবং দ্বিতীয় তল থেকে I2 কোণ দ্বারা প্রতিসৃত হয়ে সে বেরিয়ে এসছে এবং নির্দিষ্ট একটা চ্যুতিকোণ শো করেছে ডেল সমান I1 প্লাস I2 মাইনাস A। এখানে আমি যদি আলোক রশ্মিটাকে I1 এর বদলে I2 কোণে আপতিত করতাম, এই কোণের তলে সে I1 কোণে নির্গত হতো, I1 প্রতিসরণ কোণ শো করত। কারণ এই ছবিটার দিকে তাকাও, এখানে আমি আলোক রশ্মিটাকে বিপরীত পথ নীতি অনুসরণ করতে বলেছি। I2 কোণে আপতিত করেছি, সে এখানে I1 কোণে নির্গত হয়েছে। এক্ষেত্রে এটা প্রথম তল, এটা দ্বিতীয় তল হিসেবে ট্রিট হয়ে যাবে, সমস্যার কিছু নেই। আলোক রশ্মি প্রিজমের দুটো প্রতিসারক তল হচ্ছে অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট, পরস্পরের সমান, সমস্যার কিছু হয় না। এখন I1 এবং I2 তাদের যোগফলটাই তো মেন ডিপেন্ড করে। আমি এখানে I1 রাখলাম না এখানে I1 রাখলাম, দ্যাটস নট ম্যাটার। I1 প্লাস I2 মাইনাস A যা ভ্যালু শো করবে, I2 প্লাস I1 মাইনাস A একই ভ্যালু শো করবে। অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমি I1 প্লাস I2 মাইনাস A সমান যদি আমি ডেল 1 বলি, দ্বিতীয় ক্ষেত্রে যদি I2 মাইনাস I1 মাইনাস A যদি ডেল 2 বলি, I1 ডেল 1 ইকুয়ালস টু ডেল 2। তার মানে আপাতন কোণ আমার I1 সেক্ষেত্রে যত চ্যুতিকোণ, আপাতন কোণ I2 সেক্ষেত্রে ঠিক সেম চ্যুতিকোণ। তাহলে এই যে লেখচিত্র, এটা যদি I1 ভ্যালু হয় সেক্ষেত্রে চ্যুতিকোণ যদি হয় এইটা ডেল, এটা যদি I2 হয় সেক্ষেত্রে চ্যুতিকোণ যদি ডেল হয়, দুটো সেম। এখন প্রশ্নটা হচ্ছে যদি আমি I1 এর মানটাকে বাড়াই তাহলে I2 এর মানটা বাড়বে না কমবে? এই সমীকরণটাই আমার বলে দিচ্ছে যদি I1 এর মানটা বাড়ানোর ফলে I2 এর মানটা যদি বেড়ে যায় তাহলে ডেল কি কখনো ফিক্সড থাকতে পারে? মানে বাড়ালে I2 এর মানটা ডেফিনেটলি কমতে হবে, কারণ এই যোগফলটা যদি না ফিক্সড থাকে তাহলে ডেলটা কি করে ফিক্সড থাকবে? এছাড়াও তুমি এখানে এই ছবিটা দিকে একটু তাকাতে পারো। I1 এর মান বাড়িয়ে দিলাম, R2 এর মান বেড়ে যাবে, R1 এর মান বেড়ে যাবে। R1 এর মান বেড়ে গেলে এই রশ্মিটা অবিলম্বের আরও গা ঘেঁষে চলে আসবে, তখন এটা তো এখানে আসবে না, তখন এই আলোক রশ্মিটা এইরকম জায়গাকে চলে আসবে, এইরকম কোনো একটা জায়গা হয়তো চলে আসবে। তাহলে অবিলম্বের অনেক গা ঘেঁষে চলে আসবে, তাহলে ন্যাচারালি R2 এর মানটা কমে যাবে। R2 এর মান কমে গেলে I2 এর মানটাও কমে যাবে। তার মানে আমি যদি কোনোভাবে I1 কে বাড়াই I2 এর মানটা কমবেই। I1 বাড়া মানেই I2 এর মানটা কিন্তু কমবে, ডেলটাকে ফিক্সড রাখতে গেলে। I1 এর মানটা বাড়ালাম, I2 এর মানটা কমলো, আবার I1 এর মান বাড়ালাম, I2 এর মানটা কমে 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 একটা জায়গায় হবে কি I1 I2 কোয়েনসাইড করে যাবে, সমান হয়ে যাবে। যেখানে I1 I2 এর মানটা কোয়েনসাইড করবে, সমান হয়ে যাবে, সেই জায়গাতেই অ্যাকচুয়ালি ডেলটা মিনিমাম শো করবে। I1 এর মান বাড়ালাম, I2 এর মান কমলো, টোটাল ভ্যালুটা কিন্তু আমার অ্যাকচুয়ালি ডেলটাকে কমিয়ে কমিয়ে নিয়ে যাবে, কমিয়ে কমিয়ে নিয়ে যায় একটা বিন্দুতে যেয়ে কিন্তু সেটা মিনিমাম হয়ে যাবে। যেই জায়গায় ডেলটা মিনিমাম হবে সেই জায়গায় ডেলটা মান কত হবে? ডেল সমান I1 মিনস I0 I2, সেটাও I0 মাইনাস A, 2I0 মাইনাস A। এই এক্সপ্রেশনটুকু আমাদের ক্লাস 10th লেভেলে লাগে, এই জায়গাটুকু একটু দেখে রাখবে তোমরা। তবে হ্যাঁ, বিপরীত পথ নীতিটাকে তোমরা উল্লেখ করতে পারো, কিন্তু এটা 10th লেভেলে নেই বলে ডিটেলে তেমন কিছু আলোচনা করা প্রয়োজন নেই। এই পর্যন্ত এই ক্লাসে আলোচনা করা রইল। যদি এখানে বুঝতে কিছু অসুবিধা থাকে তোমাকে কমেন্ট বক্সে জানিও, তখন আমি সেটাকে নিয়ে পরে আলাদা করে আলোচনা করে দেবো। নমস্কার।